নমস্কার, জয় হিন্দ। এই ভিডিওটাতে আমি আলোচনা করব যেটা অ্যানাউন্স করা হবে বলে মনে করা হচ্ছে যে সেভেন্থ পে কমিশন, সেই সেভেন্থ পে কমিশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জন্য কতটা স্যালারি হাইক হতে পারে। তো আমরা খুব শর্ট ভিডিওতে আজকে বুঝে নেব যে কি কি জিনিস হতে পারে, কতটা আমাদের স্যালারি হাইক হতে পারে যখনই হোক। এটা আজকে অ্যাপ্লিকেবল হোক, অথবা ১ বছর পরে হোক, অথবা ১০ বছর পরে হোক। কেন আমি এটা বলছি? কারণ কি, আমরা তো গভর্নমেন্ট এমপ্লয়ি, আমাদের না সবসময় সবসময় আমরা ডিপ্রাইভড, সবসময়, যেটা যে কোনো সময় হোক। তো এখন বলা হয়েছে যে স্যালারি হাইক হবে, সেভেন্থ পে কমিশন কনস্টিটিউট হবে, কিন্তু স্টিল যতদিন অবধি না হচ্ছে ততদিন অবধি আমাদের ওই আশা করেই যেতে হবে। তো সেই অনুযায়ী আমি বললাম যে যেহেতু এতটা ডিপ্রাইভড আমরা সারা জীবন ধরে হয়ে এসেছি, তো এখনো বলতে ভয় লাগে যে সেভেন্থ পে কমিশন হবেই, এই হচ্ছে, এই ১ মাসের মধ্যে হয়ে যাবে। তো আমি সেই জন্য বলছি, যবেই হোক তোমরা, আপনারা, যারা আমার ছোট ভাইরা আছো বা যারা স্যারেরা আছেন, তারা সবাই, স্যারেরা তারা তো অলরেডি জানেন কিরম ভাবে হয়, বাট যারা জানেন না তাদের জন্য, এবং যারা পেনশনিয়ার, ঠিক আছে, তাদের জন্য, যে তারা একদম রাফলি হিসাব করে নিতে পারবেন কিরম করে তাদের সেভেন পে কমিশন ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো আমরা কিছু কিছু পয়েন্ট একদম ক্লিয়ারলি আলোচনা করব। এই কটা পয়েন্ট, ব্যাস এই কটা পয়েন্টের মধ্যে না আমরা বুঝে নেবো যে জিনিসটা কি হতে চলেছে। ওকে, আচ্ছা, প্রথমে হোয়াট ইজ আ পে কমিশন? পে কমিশন কি? পে কমিশন হচ্ছে ১০ বছর পর পর একটা কমিশন বসে, যে মূল্য বৃদ্ধির জন্য এরপর আমাদের এমপ্লয়িজদের একটা স্যালারি হাইক করা দরকার, সেই রেকমেন্ডেশন সরকারের কাছে দেওয়ার জন্য একটা পে কমিশন বসে। ঠিক আছে, আচ্ছা, এইটুকুই, অল অ্যাবাউট দ্যাট। মানে আহ, এর চেয়ে বেশি কিছু আর পে কমিশন নিয়ে বলার দরকার নেই, সবাই জানে। আচ্ছা, what is the fitment factor? Fitment factor is that factor through which your basic will be multiplied to get the revised basic pay. ওকে, মানে আপনাদের একটা বেসিক পে এখন আছে, সেটা ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ হবে, তার জন্য একটা নতুন রিভাইজড একটা বেসিক পে আপনার তৈরি হবে। ঠিক আছে, তো আমি একটা ক্যালকুলেটরটা এখানে খোলা আছে। তো আমি বোঝাতে চেষ্টা করব। ধরুন আপনার এখন বেসিক পে হচ্ছিল ১০০ টাকা। তো ফিটমেন্ট ফ্যাক্টর এই ২০১৯-এর রোপা অনুযায়ী যেটা হয়েছে, সেটা হচ্ছিল 2.57। তো আগে আপনার কত ছিল বেসিক পে? ১০০ টাকা। সেটাকে এই ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে কতটা পাওয়া গেল? ২৫৭ টাকা। তো দ্যাট ইজ ইয়োর রিভাইজড বেসিক পে। ওকে, your basic pay was 100 rupees, and now with the fitment factor it will be 257 rupees. ওকে, তো এটা হচ্ছিল আমাদের রিভাইজড বেসিক পে। কি জন্য হলো? ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করার জন্য হলো। আর পে কমিশনটা তৈরি হয় এই ফিটমেন্ট ফ্যাক্টরটা, জাস্ট এই ফিটমেন্ট ফ্যাক্টরটা বার করার জন্য, আর সামান্য কিছু আশেপাশের কিছু জিনিস বার করার জন্য। ওকে, আচ্ছা, এরপর এরপর কি আছে? কম্পোনেন্ট অফ স্যালারি। এটা বোঝা খুব দরকার, কারণ কি, কম্পোনেন্ট অফ স্যালারি যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছে তারা তো জানে না, বাকি আমরা যারা কাজ করি তারা জানি, কিন্তু যাদের জন্য বলা, যে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের মোটিভেশনের জন্য কাজ করবে এটা, যে তোমাদের এখন যে স্যালারিটা হতো, ভবিষ্যতে কি স্যালারি হতে পারে। ঠিক আছে, তো একটা তো বললাম বেসিক পে, ঠিক আছে, এটা একটা জিনিস। ২ নাম্বার হচ্ছে হলো ডিএ। ৩ নাম্বার হচ্ছে হলো এইচআরএ। ওকে, আর ৪ নম্বর হচ্ছে মেডিকেল অ্যালাওয়েন্স। আর তারপর কিছু কিছু আলাদা আলাদা চাকরি আছে, যেগুলোর মধ্যে আলাদা আলাদা কিছু অ্যালাউন্স থাকে, যেরকম ইউনিফর্ম জবে থাকে রেশন অ্যালাউন্স থাকে, বা অন্য কোনো জায়গায় ইউনিফর্ম অ্যালাউন্স থাকে। তো এরকম কিছু কিছু অ্যালাউন্স আলাদা আলাদা চাকরির ক্ষেত্রে থাকে। তো আমরা বেসিক একটা ক্লারিক্যাল জব, বা একটা কোনো মানে ইউনিফর্ম ছাড়া যে জব, সেগুলোর মধ্যে সবগুলোর মধ্যে এই জিনিসগুলো থাকবেই। ওকে, তো এই জিনিসগুলো নিয়ে তৈরি হয় স্যালারি স্লিপ। ওকে, আচ্ছা, এটা হচ্ছিল এমপ্লয়িজ এর জন্য, ফর এমপ্লয়িজ। ঠিক আছে, আর আমাদের যারা পেনশনিয়ার আছে তাদের জন্য কি থাকে? তাদের জন্য থাকে শুধুমাত্র বেসিক পে। আর কি থাকে? আর থাকে হচ্ছে হলো ডিএ। ওকে, আর কি থাকে? আর মেডিকেল অ্যালাওয়েন্স। ওকে, আচ্ছা, এই মেডিকেল অ্যালাওয়েন্সটা এটা হয় ৫০০ টাকার। এবার এটা নিয়ম কি? যদি কেউ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আসে, সেই স্কিমটাকে অ্যাভেল করে, তার জন্য
প্রত্যেক মাসে তাকে 500 টাকা কাটিয়ে দিতে হয়। তো যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মধ্যে আছে তাদের এই পে স্লিপে এই জিনিসটা রিফ্লেক্ট করবে না, এই জায়গাটা জিরো থাকবে। যারা হেলথ স্কিমের মধ্যে নেই তাদের এই 500 টাকাটা দেখা যাবে স্লিপের মধ্যে। ওকে, আচ্ছা, এরপর আসি এক্সাম্পল। এক্সাম্পল মানে কি? এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ। কিরম করে আমি দেখাবো যে কিরম করে একটা স্যালারি ক্যালকুলেশন হয়। ধরো কারুর স্যালারি 100 টাকা বেসিক পে, বিপি হচ্ছিল 100। ওকে, এখন এখন ওয়েস্ট বেঙ্গলে কত রেটে চলছে? ডিএ, ডিএ চলছে হচ্ছিল 18%। তার মানে 18% করলে কত হয়? 18 টাকা। ওকে, তারপর এইচআরএ, এইচআরএ কত হয়? এইচআরএ হয় হচ্ছিল 12%। ওকে, এটা আগে 15% ছিল, এটাকে 12% করে দেওয়া হয়েছে। মানে কেন আমরা ডিপ্রাইভড, কেন আমরা এত আন্দোলন, এত আমাদের মধ্যে রাগ ক্ষোভ কেন থাকে? তো এগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না যে এরা তো টাকা পায়, তারপরে কেন এদের মধ্যে এত ক্ষোভ? তো ক্ষোভের অনেক কারণ আছে, অনেক কারণ। তো তোমরা যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছ তারা যখন আসবে তারপর তোমরা বুঝতে পারবে। যদি 7 পে কমিশন লাগু হয়ে যায় তাহলে তোমরা হয়তো ওটা রিয়েলাইজ করতে পারবে না। কিন্তু যারা এর মধ্যে আছে 6 পে কমিশনের মধ্যে তারা খুব ভালো করে জানে কি কি হতে পারে। ঠিক আছে? তো আচ্ছা, তাহলে হচ্ছিল এইচআরএ এটা। আর মেডিকেল অ্যালাউন্সটা আমি ধরে নিচ্ছি সব এমপ্লয়িরাই রাখা উচিত, তাদের নিজেকে এনশিওর, ঠিক আছে, যে হচ্ছিল ইনশিওর করে রাখা উচিত যে তারা হচ্ছিল যেন ডব্লিউবিএইচএস এর মধ্যে থাকে। এটা করা উচিত, সবারই করা উচিত। আমি ওই জন্য ধরে নিলাম যে মেডিকেল অ্যালাউন্স 500 টাকা বাদই যায়। ওকে, তো তাহলে আমার টোটাল স্যালারি কত হলো? 130 টাকা। ঠিক আছে, তো 130 টাকা। দেখো এইখানেই যদি কালকে সরকার এসে বলে, যে নবনিযুক্ত সরকার আছে সেই সরকার এসে বলে আমরা এআইসিপিআই অনুযায়ী এদেরকে দিয়ে দেবো, তাহলে এই জিনিসটাই হয়ে যাবে না 60%। কারণ কি সেন্ট্রালে এখন 60 টাকা, 60% ডিএ চলছে। তাহলেই আমার কত টাকা হয়ে যেত? এখানে 100 টাকাই থাকতো, বেসিক পে কোনো চেঞ্জ হতো না। এইচআরএই থাকতো, কারণ কি এইচআরএ কে নির্ণয় করে? পে কমিশন নির্ণয় করে। তো একবার যে এইচআরএ নির্ণয় হয়ে গেল 10 বছর ধরে ওই এইচআরএই চলবে। তো 100 + 60 + 12 টাকা, তার মানে একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি যে 100 টাকা বেসিক সে পায় 172 টাকা। আর একজন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যে 100 টাকা বেসিক পে সে পাচ্ছে 130 টাকা। এই জন্য ক্ষোভটা এই জায়গায়। প্লাস আরো জিনিস আছে, এখানে 12% ওদের এইচআরএ, 18%, ঠিক আছে, এক্সিটিতে। তো এখানেও ম্যাটার করে, আরো বেড়ে যায় সেন্ট্রালের। তো সেন্ট্রালের সাথে স্টেটের তফাৎ এই জায়গাতে হয়ে যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আরেকটা জিনিস আমি বলতে চাইবো, সেটা হচ্ছে পেনশনারদের। পেনশনারদের কি হয়? পেনশনারদের শুধুমাত্র বেসিক পে প্লাস ডিএ। ঠিক আছে, তার মানে একজন এমপ্লয়িজের যদি 130 টাকা হয়, সেই বেসিক পেরই একজন আম, ইয়ের পেনশনের কত টাকা হবে? 112 টাকা। ওকে, তো এবার আমরা আসি যে এক্সাম্পল আরো আহ, গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস আমরা নেব, একটা হচ্ছিল এমপ্লয়িজের, আরেকটা হচ্ছিল পেনশনিয়ারের। ঠিক আছে, দুটো পে স্লিপই আমার কাছে আছে। তো দুটো পে স্লিপ অনুযায়ী আমরা বিচার করব যে কার কত। আফটার 7 পে কমিশন দ্য রিভাইজড পে, ওকে, উইল বি অ্যাপ্রক্সিমেট অ্যারাউন্ড দিস, আমি যেটা করব। ওকে, তো দেখো এখানে যেটা দেখতে হবে, এটা এটা একটা স্কেল 10-এর গ্রুপ বি অফিসারের, গ্রুপ বি অফিসারের পোস্টও লেখা আছে। ঠিক আছে, বাকি জিনিস যেগুলো আমি হাইড করে দিয়েছি সেগুলো তোমাদের দেখার কোনো দরকার নেই। শুধু আমি যেটুকু দেখাচ্ছি সেইটুকুই দেখো। ঠিক আছে, আচ্ছা, দেখো এইগুলো কিচ্ছু দেখার দরকার নেই তোমাদের, এগুলো সব ভুলে যাও। তোমরা শুধু ইন্টারেস্টেড থাকো এই জিনিসগুলো নিয়ে, শুধুমাত্র এই জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটা। ওকে, তো দেখো একজন এমপ্লয়িজের কি কি জিনিস হয়, কি কি জিনিস তার হয়। একটা হচ্ছিল ফার্স্ট ইজ দ্য বেসিক পে, যেটা আমি বললাম যে বেসিক পে আমাদের, দেখো এটা একটা সাব ইন্সপেক্টরের বেসিক পের ইয়ে স্যালারি শিট। তো বেসিক পে স্টার্টিং স্যালারি শিট হয় হচ্ছিল যারা সাব ইন্সপেক্টরের পরীক্ষা দেবে, যারা সাব ইন্সপেক্টর পাবে তাদের বেসিক পে হবে 32,100। এবং প্রত্যেক বছর জুলাই মাসে তাদের 3% করে ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, তো রাফলি এটা 33,100 হয়ে যাবে, তারপরের বছর হয়ে যাবে 34,200। ঠিক আছে, তো কাইন্ডলি এরকম, কাইন্ড অফ এরকম করে
বাড়তে থাকবে, 1,000 করে এরকম করে বাড়তে থাকবে, ঠিক আছে? তো এবার যেটা বলার উদ্দেশ্য, যে এটা যার স্যালারি স্লিপ, তার একদম পে কমিশন তৈরি হওয়ার আগের মাসের বেসিক পে হচ্ছিল 37,300 টাকা, ঠিক আছে? আমি এদিকটা লিখবো কি আছে, আর এদিকটা লিখবো কি হবে। ওকে, তার ডিএ কত? তার ডিএ হচ্ছিল 6714। আচ্ছা, তারপর তার এইচআরএ কত? 12%। মনে রাখবে এটা কিন্তু 18%-এ আছে, এর পরেরটা হবে 12%-এ। ওকে, 4476, এটা হচ্ছিল এইচআরএ 12%। ওকে, আর এখানে আছে রেশন অ্যালাওয়েন্স। আমি বললাম কি, যে কিছু কিছু চাকরিতে কিছু কিছু এক্সট্রা বেনিফিটস থাকে, যেটা সব চাকরিতে থাকে না। তো এটা সব চাকরিতে থাকবে না, তো এটা ভুলে যাওয়াই ভালো। পুলিশদের জন্য এটা আরো বেশি। এক্সাইজের জন্য আমি একটা এক্সাইজ পার্সোনালের ইয়ে স্যালারি শিট নিয়েছি, তো এটা 900 টাকা। আর অন্যদের জন্য হয়তো থাকবে না, ঠিক আছে? তো এই ক্যালকুলেশনটা করে কত টাকা আসে? এই ক্যালকুলেশনটা করে আসে কাইন্ড অফ ফোর অ্যাপ্রক্সিমেটলি 49390 এরকম আসে। আর তারপরে হয়তো সে 5,000 টাকা জিপিএফ কাটায়, তো সেটা করে আসে 44150, ঠিক আছে? তো অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে হবে এইটা তার ফিক্স পে কমিশন অনুযায়ী তার স্যালারি স্লিপ, পে কমিশন লাগু হওয়ার 1 মাস আগের। ওকে, এবার ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে আমরা এটাকে গুণ করব, তাই তো? ফিটমেন্ট ফ্যাক্টর কি হয়? ফিটমেন্ট ফ্যাক্টর আমি বললাম, the factor which the current basic will be multiplied and you will get the revised basic. ওকে, তাহলে এটাকে আমি ধরে নিয়েছি। এবার দেখো, প্রত্যেকটা পে কমিশন যখন বসে, তারা ফিটমেন্ট ফ্যাক্টর ঠিক করে। আমি এখানে যেটা ক্যালকুলেশন করব, সেটা একদম মিনিমাম কত টাকা হতে পারে, মিনিমাম। ওকে, তো যেটা সিক্স পে কমিশন ছিল, দেখো সেন্ট্রালে যখন সেভেন্থ পে কমিশন চলে, স্টেটে তখন সিক্স পে কমিশন চলে। সেন্ট্রালে এখন সেভেন্থ পে কমিশন আছে, আর আমাদের এখন সিক্স পে কমিশন চলছে। সেন্ট্রালে এখন এইট পে কমিশন হচ্ছে, আর আমাদের এখানে অ্যানাউন্স করা হয়েছে যে সেভেন্থ পে কমিশন হবে। তো সেন্ট্রালের থেকে স্টেট একটা কমিশন পিছিয়ে থাকে সবসময়। ওকে, এবার কেন থাকে সেটা আলাদা ব্যাপার, সেই সব নিয়ে আমাদের এখন আলোচনা করে লাভ নেই, কিন্তু একটা কমিশন পিছিয়ে থাকে। কিন্তু যখন ওখানে সেভেন পে হয়, তখন এখানে সিক্স পে হয়। যখন ওখানে এইট পে হয়, তখন এখানে সেভেন পে হয়। তো ওটার যে ফিটমেন্ট ফ্যাক্টরটা হয়, সেটাই আমরা রাফলি আমরাও নিয়ে নিই ফিটমেন্ট ফ্যাক্টর হিসেবে। যেমন ওখানে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল সেন্ট্রালে 2.57, সেভেন পে কমিশন অনুযায়ী। তো আমরা যে সিক্স পে কমিশন এখন যে চলছি, সেটার ফিটমেন্ট ফ্যাক্টর আমরা ওটার থেকেই নিয়েছিলাম 2.57, ঠিক আছে, ইন্টু 2.57 এখনকার অনুযায়ী, ঠিক আছে? এইবার যে এইট পে কমিশনটা ওখানে লাগু হতে চলেছে, ঠিক আছে, যেটা ওখানে লাগু হতে চলেছে সেন্ট্রালে, সেটার ফিটমেন্ট ফ্যাক্টর বলা হয়েছে যে 2.8 থেকে 3.5 অব্দি যে কোনো সংখ্যা হতে পারে। তার মানে 2.57-এর থেকে বেশি হবে। কিন্তু আমি এখানে ধরবো, একদম ন্যূনতম ধরছি তো, যখন ফিটমেন্ট ফ্যাক্টর যেরকম আসবে, ন্যূনতম হচ্ছিল 2.57 আসবেই, 2.57 আসবেই। এবং আমি এটাও বলে রাখছি যে সেন্ট্রালে যেটা হবে, এইট পে কমিশন এখনো বেরোয়নি, ঠিক আছে? তো সেই নোটিশ যখন বেরোবে, নোটিশ তো বেরিয়ে গেছে, সেই যখন অর্ডারটা আসবে, কমিশনের রিপোর্টটা আসবে, সেখানে তোমরা দেখে নেবে ফিটমেন্ট ফ্যাক্টর কত আছে। সেখানে যেটা হবে, এখানেও সেই ফিটমেন্ট ফ্যাক্টর হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি ন্যূনতম 2.57, কিন্তু 2.57-এর থেকে বেশিই হবে। কারণ কি, সেন্ট্রালে এরকম বলাই আছে ওদের রেকমেন্ডেশন অনুযায়ী, যে 2.8 থেকে 3.5 অব্দি যে কিছু হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি এখানে ন্যূনতম হিসাব করব, তো 2.57। আচ্ছা, তাহলে এখানে আমার বেসিক পে কত? 37,300 ইন্টু 2.57, এটা করে কত আসছে? 95,861। ন্যূনতম, ন্যূনতম কত আসছে? 95,861। ওকে, তো এইটা আসছে ন্যূনতম। ওকে, আচ্ছা, এই যে এই ডিএটা আছে, এই ডিএটা না জিরো হয়ে যাবে, জিরো। মানে আবার এখান থেকে নতুন করে ডিএ শুরু হবে, এই ডিএটা জিরো হয়ে যাবে। আর এখানে 12% হচ্ছিল মিনিমাম, মিনিমাম 12%। আমি 12%, আমি কি বললাম, আমি মিনিমামটা ধরেই চলবো, একদম মিনিমাম যেটা হওয়া উচিত। তো এর চেয়ে বেশি হবে, তোমরা ধরে নেবে এর চেয়ে বেশি হবে। আমাদের তো
আমি বললাম প্রথমেই যে 15% ছিল, সেখান থেকে 12% করা হয়েছে, কিন্তু 12% কখনোই থাকবে না, এটা বেশি হবে, কিন্তু আমি আপাতত তর্কের খাতিরে ধরে নিচ্ছি এটা 12%। ওকে, তো আমাদের বেসিক পে কত হলো? এখানে ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, তো বেসিক পে কত হলো? 95861 ইন্টু 1.12, এটা করলে কত হয়? সরি, ডিভাইডেড বাই, আমি কিছু ভুল করলাম? আচ্ছা, 95861% 12। আচ্ছা, এখানে আসছে 8947, ঠিক আছে, কিন্তু 9 × 108, তো হচ্ছে তো বেশি হওয়া উচিত। আচ্ছা আচ্ছা, আই এম সরি, আমি একটা ভুল করে ফেলেছি। 95861 ইন্টু 0.12, দেখো এইটা হওয়া উচিত আমাদের, আমাদের এইচআর এ 12% হিসাবে, কিন্তু এর থেকে বেশি হবে। আমি কি বললাম? এর থেকে বেশি হবে, রাইট? তো 11,500 টাকা, 11,500 টাকা, ঠিক আছে, 11,503 টাকা। তো এটা করে কত টাকা হবে? এটা করে হবে ইকুয়ালস টু প্লাস 95861 ইকুয়ালস টু, তাহলে কত হবে? বারবার ভুলে গেছে, সরি। তোমরা একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিতে পারো। তো এটা করে কত হবে? 107,364, তো এই জিনিসটা হয়ে যাবে তোমাদের রিভাইজড মিনিমাম স্যালারি, 1,07,364 টাকা। এটা মিনিমাম হওয়া উচিত, মিনিমাম, এর থেকে বেশি হবে, ঠিক আছে? তো এটা তোমার মিনিমাম, একজন সাব ইন্সপেক্টর যে 5 বছর বা 6 বছর চাকরি করে ফেলেছে, তার জন্য এটা হবে। আর যে চাকরিতে ঢুকতে যাচ্ছে, সে তার মতো হিসাব করে নাও, এখানে 37,300-র জায়গায় 32,100 বসাও, আর হচ্ছে হলো সেটাকে গুণ করো ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে, আর তার উপর 12% মিনিমাম এইচআর এ বসাও, তো যোগ করে এরকম টাইপের কিছু একটা ফিগার চলে আসবে, ঠিক আছে? তো এইটা গেল হচ্ছে হলো মিনিমাম একজন সাব ইন্সপেক্টরের জন্য কত স্যালারি হবে আফটার সার্ভিং 5 ইয়ার্স অফ সার্ভিস, ঠিক আছে? আচ্ছা, এবার পেনশনিয়ার, পেনশনিয়ারদের কি ব্যাপার আছে? পেনশনিয়ারদের ব্যাপার আছে শুধুমাত্র এটা দেখো, বেসিক পেনশন তাদের কত, এটা আমি কোথা থেকে পেলাম? দেখো, এটা পাওয়ার দুটো রকম, একটাই উপায় আছে। একটা উপায় হচ্ছিল, তুমি হচ্ছিল যাও ট্রেজারিতে, গিয়ে পিপিও দেখাও, পিপিও দেখিয়ে ট্রেজারি অফিসারকে বলো যে স্যার আমার প্লিজ আমার বাবার বা যে যিনি যাচ্ছেন তিনি বলুন যে আমার হচ্ছিল ইয়ে পেনশন শিটটা, পে শিটটা দিয়ে দিন। তো সে এটা খুব সহজেই, মানে খুব সহজেই সে তার কম্পিউটার থেকেই বার করে দেবে। হ্যাঁ, তো এটার জন্য খুব একটা বড় কিছু দরকার হয় না। তো শুধুমাত্র তাদের বেসিক পেনশনটা আছে। তো এখানে আমি দেখছি যার বেসিক পেনশন, যার ইয়েটা দেখছি পেনশন স্লিপটা, তো তার বেসিক পেনশন আছে 388,600 ইন্টু ইন্টু 2.5 করবো, 2.57, এটা মিনিমাম। ওকে, এটা মিনিমাম। তো এটা করে কত হবে? যদি আমি সব ক্লিয়ার করে দিই, তো 388,600 ইন্টু 2.57, ওকে, তো এটা করে কত আসছে? তো এনার আসছে 99870, 99870, ঠিক আছে? তো এইরকম ভাবে
এরকম ভাবে এটা ক্যালকুলেশন করা হয়। আচ্ছা, আমি একটা লাস্ট জিনিস বলবো, সেটা হচ্ছে যে লাস্ট পয়েন্ট যেটা লেখা আছে, হোয়াই দ্য হাইক লুকস অ্যাবনর্মাল ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ঠিক আছে? মানে তুমি যে দেখছো এখন যার মাইনা 50,000 টাকা মাত্র, তার 1,07,000 টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে এতটা হাইক দেখা যায় না। কেন দেখা যায় না? তার কারণ তোমরা নিজেরাই বোঝার চেষ্টা করো যে যার বেসিক পে 100 টাকা, সে এখন 18% পাচ্ছে। তার মানে কি 18 টাকা পাচ্ছে তার ডিএ, আর 12 টাকা পাচ্ছে তার এইচআরএ। তো তার এখন মাইনা কত হয়েছে? এখন 130 টাকা হয়েছে। এবার যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি সেম বেসিক পে পাচ্ছে, তার ইয়ে কত হয়েছে? ডিএ 60 টাকা। এবং সে এইচআরএও তার চেয়ে বেশি পাচ্ছে, ঠিক আছে? 18% পাচ্ছে। তো ধরে নাও 18 টাকা। তো 178 টাকা। এবার এর যখন পে কমিশন বসবে, এ কত টাকা হাইক হবে? এর এটা হয়ে যাবে 257 টাকা। এটা তো জিরো হয়ে যাবে ডিএটা। আর এইচআরএটা আমি ধরে নিলাম 12 টাকাই হলো, ঠিক আছে? তো কত টাকা হলো এর? 269, ঠিক আছে? তার মানে 130 থেকে 269। আর এর কত হলো? এর হলো 200 টাকা। আর এইচআরএ ধরে নিলাম 18%ই আছে, ঠিক আছে? তাহলে 218 টাকা। তাহলে দেখো একটা জিনিস, যে আহ, এর বেসিক পে আর এর বেসিক পে এক থাকলেও এর মায়না থেকে কতটা ডিফার করছে, এর মায়না থেকে কতটা ডিফার করছে। তার কারণ কি? শুধুমাত্র আমরা ডিপ্রাইভ হই এই জায়গাটায়, ডি এর জায়গাটায়, ঠিক আছে? যদি আমাদের এআইসিপিআই মেনে সেন্ট্রাল গভর্নমেন্ট যেরকম দিচ্ছে সেরকমই দেওয়া হতো, তাহলে আমাদের হাইকটা কিন্তু অতটা দেখতে লাগতো না। মানে এতটা অ্যাবনর্মাল দেখতে লাগতো না যে 2.5 গুণ হয়ে যাবে। মানে আমাদের মাইনেটা প্রায় প্রায় টু 2.3 গুণ হয়ে যায়, ঠিক আছে? ওয়ারাস ওদের মাইনাটা হয়তো 2 গুণ অথবা 1.9 এরকম টাইপেরই গুণ হয়, ঠিক আছে? তো ওদের মাইনেটা খুব বেশি ফারাক হয় না, আমাদের মাইনেটা অনেক বেশি ফারাক হয়ে যায়। তো এটা হচ্ছিল কতটা আমাদের হাইক হতে পারে সেই ব্যাপারে একটা সংক্ষিপ্ত ভিডিও। তো তোমরা নিজেদের মতো করে নিজেদের বেসিক পে কত আছে, যে পোস্টের জন্য তোমরা পড়াশোনা করছো সেই পোস্টের জন্য বেসিক পে কত আছে সেটা দেখে নাও। সেই বেসিক পেকে 2.57 মিনিমাম, মিনিমাম আপাতত তোমরা মিনিমামই ধরে রাখো, তো সেইটা দিয়ে গুণ করো। গুণ করে এইচআরএ লাগাও তার সাথে 12% মিনিমাম, যেটা বাড়ার সম্ভাবনা আছে। করে তার সাথে মেডিকেল অ্যালাউন্স আরো 500 টাকা যোগ করে দাও, যদি তোমরা মেডিকেল অ্যালাউন্স অ্যাভেল করতে না চাও, ঠিক আছে? মেডিকেল অ্যালাউন্স অ্যাভেল করতে চাও, তো সেটা যোগ করে দাও। যোগ করে দেখো তোমরা কত টাকা আসছে, ঠিক আছে? তো সেটা হয়ে যাবে তোমাদের যে চাকরিতে তোমরা যে চাকরির জন্য পড়ছো সেই চাকরির এন্ট্রি লেভেল মাইনা অ্যাকর্ডিং টু সেভেন্থ পে কমিশন, ঠিক আছে? তো থ্যাংক ইউ, জয় হিন্দ। আজকের জন্য এইটুকু।